দাঁড়িয়ে পড়লে কেন? চুরির আওয়াজও তুলছো, আমার অ্যাটেনশন পাচ্ছিলে না তাই? হতভম্ব শ্রেয়া বিস্ময়াবিষ্ট কণ্ঠে প্রত্যুত্তর করে। তেমন কিছু না, চুল ঠিক করছিলাম। তোর্য ভ্রুকুচকে প্রশ্ন ছুড়ে দিল। চুলে কি হয়েছে? মিনমিনে স্বর হতে আওয়াজ বের হয়ে আসলো। কিছু না, চলুন আমরা থেমে না থেকে হাঁটা শুরু করি। অগ্নিময় চাহনিতে কাঁপিয়ে তুলল তুর্যর শ্রেয়ার দুর্বল দেহখানি। এমনিতেই প্রচণ্ড অতিশয় তপ্ততা চতুর্দিকে। ধরণী তলে ত্রিজামা বিরাজ করলেও লাভ হচ্ছে না বিশেষ। গুমোট আবহাওয়া, তার উপর সামনের ব্যক্তির রক্তিম চাহনি, সব মিলিয়ে নিজেকে টাটকা টাটকা লাগছে শ্রেয়ার। কাঁপতে হলে বিষাদ মিশ্রিত পরিবেশ, শৈত্যের প্রয়োজন নেই। কারো দৃষ্টি যথেষ্টতা আজ অনুভব করল ও। কিন্তু মাথায় ধরে না ভালো। নরম সরম কথা বললেও এই ছেলে রেগে যায় কেন? তোর্য একটু রেগে মেগে ওঠে, গম্ভীর কণ্ঠে বলে। তুমি একটু বেশি পাকনি মেয়ে। হাঁটার দরকার হলে আমি হাঁটতে বলবো না? তোমাকে কোলে নিব নাকি? শুধু শুধু শক্তি ক্ষয় করার ইচ্ছে নেই। সেদিনই করব যেদিন ওজনে 50-এর গণ্ডি পেরোতে পারবে। আগে 60 কেজি হও, তারপর জামাইয়ের কোলে উঠে রোমান্স করার চিন্তাভাবনা কইরো। তবেই না শক্তি খরচ হলেও আফসোস থাকবে না। তৎপরে বড় বড় পা ফেলে শ্রেয়ার পেছনে গিয়ে দাঁড়ায়। মাথায় চুলগুলো একসঙ্গে করে রাখা কাঁটাটা ঢিলে হয়ে আছে। অনতি বিলম্বে তা খুলে নেয় সে। ছড়িয়ে পড়ে কেশ, ঢাকা পড়ে যায় অনাবৃত এক অঙ্গ, পিঠের এক অংশ। শিরশিরে ভাব জমে শ্রেয়ার মন পাঁজরে। তোর্য কণ্ঠস্বর নরম করে, অথর কোন বাঁকায় ঈষৎ মৃদু। প্রশ্ন করে। কেন আফসোস থাকবে না জানো? কেন? আন মনে অজান্তে অস্ফুট স্বরে কণ্ঠনালী গলিয়ে আসে ছোট্ট এই প্রশ্নটা। খেই হারিয়ে ফেলেছে শ্রেয়া। মাদকতা মেশানো কণ্ঠ শুনে অশনির সংকেত বাজছে হৃদয়স্থলে। নিমেষেই তুর্য জবাব দেয়। তুমি হাড্ডি মন্ত্রী থেকে গুলুমুলু মন্ত্রী হবে তাই। দ্বিতীয়ত, রোমান্স মাধ্যমে সকল ক্লান্তি শক্তি সবকিছু পুষে যাবে। লজ্জায় নত বদনে হাসে শ্রেয়া। এমন মানুষও ওর এত বছরের জীবনে কোনো কালেই দেখেনি। রাত্রি প্রহরে রাস্তায় দাঁড়িয়ে কী সব বলছে, দেখবেই বা এমন করে। ওর অপূর্ণতার জীবনের প্রথম পুরুষ যে এই লেকচারার সাহেব। মুখটা বড্ড লাগামহীন। আজ বহুরূপী গগন দেখে ওর একটা কথাই মনে হচ্ছে, আকাশের সাথে তুর্যের অত্যাধিক মিল রয়েছে। তেজি, গম্ভীরতা, উত্তাপ, ফিচলেমি, মাদকতা সব কিছু, সব বিদ্যমান এই মানুষটার ভেতর। হঠাৎ বুঝলো তুর্য খোপা করে ওর চুলগুলো বেশ গুছিয়ে ক্লিপ দ্বারা আটকে দিয়েছে। এক দুটো চিকন চুল অত্যন্ত অসভ্য চিপকানো টাইপ, তাই কোনো রকমেই গম্ভীর লেকচারার নিকটস্থে হার মানেনি। সুন্দর এবং সাবলীলভাবে দখল করে রাখলো কপাল। এখন আর পিছনে নয়, তুর্যের পাশাপাশি হাঁটছে শ্রেয়া তার কড়া আদেশে। পাশাপাশি চলছে দুটো মানব দেহ। আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু পরিবেশে গরমের বিচরণ। উষ্ণতা সহ্য করেই হাঁটাহাঁটি। আকস্মিক হিমশীতল সমীর আসলো, আলিঙ্গন করলো শ্রেয়ার সমস্ত কায়া। তীব্র গতিতে স্পন্দিত হতে লাগে বক্ষস্থল। নিজের হাতের দিকে তাকালো ও, যা বন্দি কারো হাতের মুষ্টিমেয়। চমকিত নয়নজোড়া মেলে আর চোখে চাইল। তোর্য সামনের দিকে নজর রেখে গম্ভীর স্বরে বলে উঠল। চমকানোর কিছু নেই। ইচ্ছে ছিল বউকে নিয়ে রাস্তায় হাঁটবো, হাতে হাত ধরে। দুর্ভাগ্য যে তুমি বউ হয়ে গেলে, তাই তোমাকে দিয়েই কাম চালানো। তুর্য হাতটা আরো শক্ত করে ধরল। শ্রেয়ার মনে বিষণ্ণতা নেমে আসে। সত্যিই কি তুর্যের দুর্ভাগ্য? ওকে বউ হিসেবে পেয়ে কত স্বপ্ন অপূর্ণ থেকে যাচ্ছে মানুষটার। হয়তো স্বপ্নগুলো সাজিয়েছিল অহমিকার সঙ্গে, তাকে কল্পনা করে। পর মুহূর্তেই মন বলল, যাকে নিয়ে সাজানো হোক না কেন, পূর্ণতা তো তোর সাথেই পাচ্ছে। ইতস্তত করে মিহি কণ্ঠে বলল। একটা কথা বলি। পাশ হতে প্রতি উত্তর আসে কর্ণকুহরে। বলো। শ্রেয়া সাহস জুগিয়ে পড়ল। আপনি অহমিকা আপুকে আরেকটা সুযোগ দিতে পারতেন। মুহূর্তেই হাতে প্রবল টান অনুভব করে ও। তুর্য ওর দেহটা নিজের সাথে মিশিয়ে নিয়েছে। হুট করে এমন হওয়াতে শরীর কাঁপছে থরথর করে। গলা শুকিয়ে আসে। খোলা কোমরে তুর্যের বলিষ্ঠ এক হাতের শক্ত আলিঙ্গন। শিউরে ওঠে শ্রেয়া।
তাকায় ভয় ভয় দৃষ্টিতে। কাজল দেখি আখি দয়ে ভাসমান হয় তোর্যের ক্রুদ্ধ দৃষ্টি, লালচে চোখ। দূরের ওই খুঁটিতে লাগানো নিয়ন বাতির দীপ্তির ছটা এসে আরও চালিয়ে তুলছে যেন চাহনি। শ্রেয়া ঠাউর করল, ভুল কথা বলে বসেছে, অন্যায় করেছে ভীষণ বড়। মুখ খুলে কিছু বলতে যাবে তখনই তোর্য চাপা গর্জন করে ওঠে, ঝাঁঝালো কণ্ঠে হিস হিসিয়ে বলে ওঠে, তোমরা মেয়েজাত বড্ড ভেজাল টাইপের। সঠিক তো বুঝোই না, উল্টো স্বামীর প্রাক্তন থাকলে সেটা নিয়ে হিংসা করো, খোঁচা মারো। এমন ধাক্কা মারবো উড়ে গিয়ে মাঝ রাস্তায় পড়বে। তখন তোমার এই ছোট্ট চিকন চাকন দেহ গাড়ির নিচে পিষে যাবে। নেহাত আমি 2 বিয়ে করতে চাই না, তাই বেঁচে গেলে। গাধা কোথাকার। শ্রেয়া তব্দা খেয়ে চেয়ে আছে, দৃষ্টিতে এক রাশ ভয়। তোর্য কোমর ছেড়ে এক হাঁটু গেড়ে ঝুঁকে বসল বালু মিশ্রিত ইট পাথরের তৈরি রাস্তায়। গভীর দৃষ্টি রাখল শ্রেয়ার উন্মুক্ত কোমরে। ফ্যালফ্যাল নয়নে চেয়ে রইল শ্রেয়া। কিছু বুঝে ওঠার আগেই তোর্য ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল। ব্যথা পেয়েছো? শ্রেয়া মাথা নাড়ালো, কিন্তু সত্য এটাই, কিঞ্চিত হলেও ব্যথা অনুভব করেছে ও। তোর্য দাঁড়িয়ে ফিচেল হাসে, বলল, মিথ্যাবাদী। কোমর লাল হয়ে আছে তোমার। সমস্যা নেই, বাসায় গিয়ে হট মালিশ করে দিব। মালিশ? হুম, হট মানে গরম মালিশ, বুঝো না? আরাম পাবে নরম গরনের গাধা মেয়ে। কান থেকে ধোঁয়া বের হচ্ছে শ্রেয়ার, অদৃশ্য চক্ষু এড়ানো ধোঁয়া। তাড়াতাড়ি পা চালাতে লাগলে তোর্য কাট কাট গলায় ডাকে। শ্রেয়সী। এবার যেন তার কথার আঁচে বোঝা যাচ্ছে সিরিয়াস কিছু বলবে, তাই নম্র গলায় সায় দিয়ে বলে। জি। তোর্য ওর শাড়ির আঁচলের কিছু অংশ কর্পট আগলে নেয়, স্বাভাবিক ভঙ্গিতে বলতে লাগলো, তুমি বয়সে বড় হলে তবে মানুষ চিনতে, অনুভূতি বুঝতে এখনো অপরিপক্ক। আজ এক্ষুনি আমি তোমাকে আমার জীবনের খুব একটা গুরুত্বপূর্ণ কয়েকটা বাক্য শোনাবো। এই বাক্যের শব্দের উৎপত্তি আমার জীবন থেকে, যেই ঘটনা আমার সাথে আগে কখনো হয়নি। তুমি কথাগুলোর পিছনে লুকিয়ে থাকা বিশেষ কিছু আজ বুঝবে কিনা জানি না, তবে আশা করি যেদিন বুঝবে, খুশিতে তোমার হৃদস্পন্দন ক্ষণিকের জন্য হলেও থমকে যাবে। একটু চালাক হও শ্রেয়সী। এই পৃথিবীতে বোকা মানুষ ঠকে যায় বারবার, প্রতারণার শিকার হয়, ভেঙে পড়ে। খুব সহজেই তাকে অন্য কেউ এসে দুমড়ে মুচড়ে যায়। পরক্ষণে তুর্য একটা প্রশ্ন নিক্ষেপ করে। সন্ধি অর্থ কি? প্রথমত শ্রেয়া হকচকালো, থেমে যাওয়া স্বরে উত্তর দিল, মলিন? কখনো হৃদয়ের সন্ধি দেখেছো কিংবা অনুভব করেছো? না, হৃদয়ের সন্ধি কখনো দেখা অথবা অনুভব করা যায় না। অপ্রস্তুত কণ্ঠে পাল্টা প্রশ্ন করল শ্রেয়া। না, হৃদয় সন্ধি কখনো দেখা অথবা অনুভব করা যায় না। এই ধরো একই পথে দুটো ছেলে মেয়ে মুখোমুখি হলো, চোখের দেখায় সমান তালে ধক করে উঠল দুজনের হৃদযন্ত্র। তখনই কিন্তু দুই মানবের দুটো হৃদয়ে মিলন ঘটে যায় তাহাদের অজান্তেই। সন্ধি হয় হৃদয়ে হৃদয়ে, কিন্তু একে অপর সেটা বুঝতে পারে না, প্রকাশ করা না অবধি। সকল মিলন প্রকাশ্যে হয় না। দুই দেহ প্রকাশ্যে মিলেমিশে একাকার হলেও দুটো হৃদয় অচেনা থেকেও হঠাৎ করে মিলিত হয়ে যায়। তুর্য কথাগুলো বলে শাড়ির আঁচলের দিকে চেয়ে মুষ্টি খুলে দোলে মুচড়ে যাওয়া অংশটা মুক্ত করে দিল, ছেড়ে দিল। দুজনে এসে থামলো একটা ভ্যান গাড়ির সন্নিকটে। শ্রেয়া ঘোরে ডুবে গেল। কথাগুলো শ্রবণ গ্রন্থির মাধ্যমে সোজা গিয়ে বুকের বাপাসে তোলপাড় সৃষ্টি করলো। ঠিকই তো বলল, গুণে গুণান্বিত এই মানুষটা। হৃদয়স্থলে মিলন মেলা কখনো নোটিশ দিয়ে বসে না, অজান্তেই হয়ে যায়। কিন্তু যাকে আমরা মন দিয়ে বসি তার প্রকাশ করা ছাড়া বুঝতেই পারি না সেই মানুষটা আমাদের ভালোবাসে কিনা। ঠিক যেমনটা হচ্ছে ওর বেলায়। ও তো ভালোবাসে, তবে তুর্যবাসে কিনা জানে না, কখনো বাসবে কিনা তাও জানে না। মানুষের ভিড় জমে আছে মোটামুটি। ক্লান্ত পথিকরা তৃষ্ণা মেটাতে জড়ো হয়েছে গাড়িটার সামনে লেবুর শরবত খাওয়ার উদ্দেশ্যে। একটু একটু করে পা ফেলে কখন এতখানি পথ পাড়ি দিল খেয়ালই করেনি শ্রেয়া। তুর্য হাত বাড়িয়ে ওর আঁচলটা পিঠে চড়িয়ে দাঁড় করিয়ে দেয় একপাশে, যেখানে মানুষ ঘেঁষবে না ওর শরীরের ধারে, কারো একটুখানি স্পর্শও পড়বে না ওর কোমল গায়ে। হাতে এক গ্লাস শরবত নিয়ে সামনে এসে দাঁড়ায় তুর্য। শ্রেয়া হাতে একটা গ্লাস দেখে জিজ্ঞাসু দৃষ্টি তাক করে। সেকেন্ডের ব্যবধানে ভেসে আসে নিরলস কণ্ঠস্বর, আমি এসব পান করি না। শুনলাম তোমার নাকি অনেক পছন্দ, তাই ভাবলাম বউয়ের চাওয়াকে একটু গুরুত্ব দেই। এতে যদি বউয়ের বুদ্ধি বাড়ে আর আমার মন শান্ত হয়। নাও।
শ্রেয়া স্মিত হাসে, ছোট ছোট চুমুক দেয় গ্লাসে। অর্থ গ্লাস শেষ করে বলে, আর খাবো না। আপনাকে প্রিয় বলেছে এটার কথা, তাই না? তুর্য গ্লাসটা হাতে নিয়ে ঠোঁটের কোণে সুপ্ত হাসি আঁকে। খেতে হবে না আর। বলেই বাকি অর্ধেক শরবত নিজের গলায় ঢালে। চোখ বড় সড়ো হয়ে যায় শ্রেয়ার। এই তো বলল লোকটা তিনি শরবত খান না, আর এখন শরীরটা ঝক্কি দিয়ে উঠল। দেখল তুর্য টাকা মিটিয়ে খালি গ্লাসটা নিয়ে ফিরে আসলো। শ্রেয়া কিং কর্তব্য বিমূঢ়। তুর্য ভাবলেশীর কণ্ঠে বলে উঠল, অন্য কেউ আমার খাওয়া গ্লাসে চুমুক দিবে তা সহ্য হবে না, তাই গ্লাস সহ কিনে নিয়ে আসলাম। তবে একটা লাভ হলো আজ, তোমার খাওয়া দেখে লোভ করে শরবতটা খেয়ে অনেক তৃপ্তি পেলাম। অনেস্টলি একটা কথা বলি তোমাকে, বলুন। শ্রেয়ার নিচু গলা। তুর্যও নিচু গলায় গাঢ় স্বরে বলল, শরবতের লোভে নয়, তোমার খাওয়ার ধরনের লোভে পড়ে গিয়েছিলাম। শ্রেয়ার রন্ধ্রে রন্ধ্রে অস্থিরতা বেড়ে গেল। একটু হলেও সে আন্দাজ করতে পেরেছে তুর্যের কথার মানে। পরিস্থিতি পরিবেশ লজ্জামুক্ত করতে আওড়ায়। স্যার। তুর্য ধমকে ওঠে, হুশ, একদম স্যার ডাকবে না। পাবলিক শুনলে ভাববে ছাত্রী নিয়ে রাতের আধারে পালিয়ে এসেছি। ফুলে ফুলে ভরপুর চৌধুরী বাড়ি। বাগান থেকেও মো মো করে ফুলের ঘ্রাণ ভেসে আসছে। প্রিয় লাল লেহেঙ্গাটা পরে খুশিতে খিলখিল করে হাসতে ব্যস্ত। পাশেই বসা আয়ুষ কালো পাঞ্জাবিতে। প্রিয় হাসির কারণ ওর বাবা মা, তাদের দেখেই সকল হাসি উপচে পড়ছে। হরেক রকমের কথা জুড়ে বসেছে, যেন কত কাল দেখা হয় না। নুরুল চৌধুরী ও মেহরিমা, ত্রিহাস সবাই কুশলাদি বিনিময় করে মেহমানদের আপ্যায়নে নিমগ্ন। রাশেদা প্রিয়র কাঁধে হাত রেখে বলল, কি রে শ্রেয়া, কোথায়? তুর্যকে দেখলাম বাইরে, আমাদের সাথে কথা বলে চলে গেল, কিন্তু ওকে দেখলাম না। প্রিয় হাসি থামিয়ে বলল, আর বলো না, ও একবার আমার মতন লাল লেহেঙ্গা পরেছিল। পরে স্যার কোথা থেকে একটা সাদা লেহেঙ্গা এনে বলল এটা পরতে, তাই চেঞ্জ করতে গিয়েছে, চলে আসবে এক্ষুনি। রাশেদা মনে মনে খুশি হলেন বেশ। কজন স্বামী বইয়ের প্রতি এত খেয়াল করে। অন্যদিকে ফাতেমা চৌধুরী হাহুতাশ করতে আরম্ভ করলেন শ্রেয়াকে সিঁড়ি বেয়ে নামতে দেখে। পরনে সাদা লেহেঙ্গা, মাথার দোপাট্টাও শুভ্র রঙের। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নামতেই কর্ণধার হয় ফাতেমা চৌধুরীর কণ্ঠস্বর, জন্মেও দেখছি না বউ ভাতে সাদা পড়তে, বিধবার মতন। তুর্যর ভাগ্য আবার পুড়ছে, না জানি পোলাটার কি হয়। আমি জানি এই মাইয়াই এরম লেহেঙ্গা আনছে। শ্রেয়া চক্ষু কোলে অশ্রুকণা ভিড় জমালো। আয়ুষী ওর হাতটা ধরে নিম্ন স্বরে বলে, দাদির কথায় কান দিও না ভাবি। রাশেদা ও প্রিয়র মনও ক্ষুণ্ণ হলো। এত অতিথিদের সামনে এভাবে মেয়েটাকে কথা শোনালো। অশ্রুসিক্ত হয়ে উঠল প্রিয়র আখিদয়। আয়ুষ সর্বদা নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছে ছোটবেলা হতে, কিন্তু প্রিয়র নয়ন ছোড়ার আকুতি ফেলতে পারল না। ফাতেমা চৌধুরীর উদ্দেশ্যে বলল, যার যা মন চায় পড়বে দাদি, এতে এমন উদ্ভট কথা কেন বলছো? এটা তুর্য এনে দিয়েছে। শ্রেয়ার ইচ্ছে থাকলে তো ও আগে অন্য কালারের পড়তো না, তাই অযথা চিল্লানোর কোনো মানে হয় না। সারা বাড়িতে চোখ বুলিয়েও শ্রেয়া কাঙ্ক্ষিত মানুষটার দেখা পেল না। রেডি হয়ে নিচে এসে সোফায় থম মেরে বসে আছে। কত শত হাজার সেকেন্ড পেরিয়ে গেছে, তবুও ভুল করেও মানুষটা নিজের পদধূলি ফেলল না। এদিকটাই একবারের নিমিত্তে। রাশেদা টুকটাক কথা বলছেন, অনেকবার বলে ফেলছেন মাশাআল্লাহ শব্দখানা। তিনি যতবারই দৃষ্টি মেলে ধরছেন শ্রেয়ার দিক, ঠিক ততবারই স্থবির হয়ে পড়ছে চাহনি। চক্ষু কোটরে জমা হচ্ছে অজস্র মুগ্ধতা। কাউকে সাদাই এত মানাতে পারে? কি চোখ ধাঁধানো রূপ! এ যেন গোবরে পদ্ম, অর্থাৎ অস্থানে ভালো জিনিস। শ্রেয়াও ওনার নিকট একটা পদ্ম ফুল, যার নির্দিষ্ট ঠিকানা এতকাল না থাকলেও নিজের গুণে রূপে মনের সৌন্দর্যে নিজেকে টিকিয়ে রেখেছে এই কঠিন কোলাহলপূর্ণ নগরীতে। হাত বাড়িয়ে শ্রেয়ার মাথার টায়রাটা ঠিক করে দিয়ে জিজ্ঞেস করলেন, তুই খুশি তো এখন? আগের কথা নিয়ে কেউ কিছু বলেছে? প্রশ্নটা অনেক রয়ে শুয়ে করেছেন তিনি, তাও খুব ক্ষীণ স্বরে। খুব বেশি চিন্তা হচ্ছিল মেয়েটার জন্য। আজ বাবা মা থাকলে হয়তো ওনার মতন জিজ্ঞেস করতেন, মেয়ের মুখের আনন্দের ঝিলিকটা পরখ করতে। শ্রেয়া হাসল, মৃদু নিঃশব্দ হাসি। রিনঝিনে কণ্ঠে বলে, কেউ কিছু বলেনি আন্টি, সবাই খুব ভালো। আমি জানি তুমি দাদির ব্যবহারে কষ্ট পেয়েছো,
বুড়ো বয়সে মানুষ বাচ্চাদের মতো হয়ে যায়। কোনটা ভালো কোনটা সঠিক, কে কে কোথায় কষ্ট পাবে, এসব আমলে নেয় না, ভাবে না। আর দু চারজনের খারাপ ব্যবহার মানিয়ে নিতে পারলে, চুপ করে সহ্য করলে মানুষগুলো পরবর্তীতে এমনি পরিবর্তন হয়ে যাবে বলে আশা করি আমি। সমান সমান লড়াইয়ে একজন না একজন হারে, কিন্তু একজনের লড়াই হারার পূর্বেই মানুষটা নিজেকে গুটিয়ে নেয়, কারণ লড়াইয়ের জন্য প্রতিপক্ষ তো পাই না। আমি কখনো লড়বো না। অত্যন্ত অবাক হলেন রাশেদা। এই মেয়েকে কি বুঝাবেন তিনি? সে নিজেই কত মনোহরণ করা বাক্য শোনালো। একা একা সংগ্রাম করে বাচ্চা মেয়েগুলো অল্প বয়সেই বাস্তবতা শিখে যায়। শ্রেয়া তারই এক ত্রুটিহীন উদাহরণ। ফাতেমা চৌধুরী আসন ছেড়েছেন আয়ুষের কথায় পরাজিত হয়ে সেই কখন। আয়ুষও চলে গেছে বাহিরে। খাবারের আয়োজন বাহিরেই করা হয়েছে। এতিমখানায়ও খাবার পাঠানো হয়েছে। রহিমা খালা এক গ্লাস ঠান্ডা শরবত এনে শ্রেয়ার সামনে রাখলো, বলল, খাইয়া নাও নতুন বধূ। তোরজ বাবা ফোন দিয়া কইল আগে এক গ্লাস শরবত, এরপর ভাত খাইয়া লইবা পিউ বাড়ির সবার লগে। শ্রেয়া হতভম্ব। বিহবল কণ্ঠে তুর্যের কথা জানতে ইচ্ছে জাগে, কিন্তু লজ্জায় আড়ষ্ট হয়ে পারে না। প্রিয় ওর মুখের দিকে তাকিয়ে আলতো হাসে। রহিমাকে বলল, ভাইয়া কোথায়? ফোন করে বললো যে বইয়ের যত্ন সরাসরি এসে নিতে পারেন না। নিমেষে নখ বিধিয়ে দিল শ্রেয়া প্রিয়র হাতের পিঠে। এতগুলো মানুষের সামনে মেয়েটা এত নির্লজ্জ লাগামহীন প্রশ্ন করছে। সবাই কি ভাববে? অনেকেই মুখ টিপে হাসছে। রহিমা শাড়ির আঁচলটা মাথায় টেনে বলল, তোরজ বাবা তো এতিমখানায় গেছে খানা দানা লইয়া, একেবারে সবার খাওয়া হইলেই আইব। আমারে নতুন বধূর দায়িত্ব দিয়া গেল। প্রিয় ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা খালা। এতিমখানায় গিয়েছে মানুষটা। শ্রেয়ার ইচ্ছে ছিল আর একবার যাওয়ার। জীবনে বেড়ে ওঠার গল্পটা শুরু তো সেখান থেকেই। বেশ স্পৃহা জাগে সেই চিরচেনা মৃত্তিকায় পা রেখে কল্পনায় মোহিত হয়ে একটাবার আলিঙ্গন করতে মাদারকে। জীবন কত কিছু শেখায়, কত কিছু ত্যাগ করে। চেনা মানুষেরা জড়ো হয় স্মৃতির পাতায়, পড়ে থাকে অতীতে। টেবিল থেকে গ্লাসটা তুলে কয়েক চুমুক খেলো সে। এই লোক কাল রাত থেকে ওকে শরবত খাওয়াচ্ছে। মতিগতি ভালো ঠেকছে না। ওর পেটকে বড়সড় একটা পুকুরে পরিণত করার ফন্দি এঁটেছে নাকি? ভাবনা মাত্রই প্রিয় নিচু গলায় কানের কাছে ফিসফিস করলো, এত ভালোবাসা! যা গরম পড়েছে তার জন্য ভাইয়ার কত চিন্তা। শরবত পাঠিয়ে দিল বইয়ের অন্তর ঠান্ডা করতে। স্ত্রীও এত আদর প্রেম কেমনে হজম করছিস? বলোস না প্লিজ। গালে লালের প্রলাপ পড়েছে শ্রেয়ার। আসলেই তুর্য এমনি এমনি কেন ওর জন্য এত চিন্তা করছে? শুধু বউয়ের যত্নের জন্যে? ভালো না বেশিও বউকে কেউ এভাবে আগলে রাখতে পারে? প্রত্যেক অ্যারেঞ্জ ম্যারেজ এমন হয়? এর পেছনে একটুখানি অনুভূতিও কি লুকায়িত থাকে না? ভাবতে ভাবতেই ভিতরে ভিতরে ক্লান্ত। কি করে বুঝবে ওই রহস্যময় গম্ভীর লেকচারারের মন কথা? রসায়নের জৈব যৌগ এর থেকে ঢের সহজ। মেহরিমা হাসি মুখে এগিয়ে আসলেন ত্রিহা রুনাকে সাথে নিয়ে। সম্মান রক্ষার্থে শ্রেয়া প্রিয়র উদ্দেশ্যে বললেন, বাইরে চলো, দুজন খাবে। পরক্ষণে রাশেদের দিকে চেয়ে বলল, চলুন বিয়াই, অনেক দেরি হয়ে গেল, এখন খেয়ে নেওয়া দরকার। রাশেদার মোক্ষম সুযোগ পেয়ে গেলেন নিজের মনে সাজিয়ে গুছিয়ে রাখা কথাটা পারার। দুই অথর প্রসারিত করলেন, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আজ প্রিয়র সাথে শ্রেয়া ও তুর্যকেও নিয়ে যেতে চাইছি। আপনি কি বলেন? মেহরিমা থমথমে গলায় বলে উঠলেন, যেতে চাইলে নিয়ে যান, বাকিটা তুর্যের মর্জি। ওর বউ, ওর অনুমতি ছাড়া ওকে কি কেউ কিছু বললেও বাড়িতে তুফান বয়ে যায়। দিব্যি বুঝল উপস্থিত সবাই মেহরিমা অপ্রকাশ্যে খোঁচাটা শ্রেয়াকেই মেরেছে। মলিন মুখে উঠে দাঁড়ায় ও। প্রিয়র মা সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে হাসি বজায় রেখেই বললেন, আচ্ছা। একটা তপ্ত দুপুর, অপরাহ্ন কেটে পৃথিবীর দুয়ারে হাজির হয় গোধূলির লগ্ন। শ্রেয়া লেহেঙ্গার সামনে বাহিরে আসলো।
সেকেন্ড, মিনিট, ঘন্টার পর ঘন্টা পার হলো, অথচ আজ আর বাড়িমুখ হয়নি তুচ্ছ। আয়ুষ ফোন দেওয়াই জানায় শ্রেয়াকে নিয়ে এতিমখানা পর্যন্ত আসতে, অতপর সেখান থেকেই যাবে প্রিয়দের বাড়ির দিকে। মেহমান বিদায় দিতে চৌধুরী বাড়ির সবাই বাহির অব্দি আসলেন। শ্রেয়া নুরুল চৌধুরীর সামনে দাঁড়িয়ে অতীব নম্র কণ্ঠে দুটো শব্দ মিলিয়ে বাক্য বনে। আসি বাবা। নুরুল চৌধুরী হাসলেন না, চোখ মুখও কুচকালেন না, অতি স্বাভাবিক ভঙ্গিতে বললেন। মেহরিমাকে আসি আম্মা বলতেই তিনি দাঁতে দাঁত চেপে সবার অলক্ষ্যে আওড়ায়। মরে যেও, তবু আমার বাড়ির আঙিনায় তোমার পা না পড়ুক। আর শ্রেয়ার নেত্রকোণে জল জমে, গড়িয়ে পড়ার অভিপ্রায়। এভাবে কেউ বলতে পারে? নরম মনটা ক্ষত বিক্ষত হলো মুহূর্তেই। এত ধারালো কেন কথা নামক অস্ত্র? এ পৃথিবীতে বিশাল বিশাল অস্ত্রের প্রয়োজন নেই। মানুষের কণ্ঠনালী হতে তৈরি কথার অস্ত্র খুবই তীক্ষ্ণ, ধারালো। চাইলেই অন্য একটা মানুষের আত্মার হত্যা করতে পারে নিমেষেই। একবার ছুরির আঘাতে রক্তে ঝরে সময় নষ্ট ব্যতীত, কিন্তু কথার আঘাতে মানুষ রক্তাক্ত হয় ধীরে ধীরে। বুক ফাটে, কিন্তু তা দেখানো যায় না। শ্রেয়া কথার মাত্রা না বাড়িয়ে নিঃশব্দে গাড়িতে গিয়ে বসে। টুপ করে মেকআপে সজ্জিত গাল স্পর্শ করে এক বিন্দু অশ্রু ব্যতিব্যস্ত হাতে মুছে নেয় কেউ দেখার পূর্বে। আয়ুষ ড্রাইভিং সিটে বসা ছিল। গাড়ির সামনে রাখা টিস্যু বক্স থেকে একটা টিস্যু পেছনের দিকে বাড়িয়ে দেয়। রাশভারী কণ্ঠে বলে, মুছে নাও। শ্রেয়া হকচকিয়ে গেল। আমতা আমতা করে বলে, ঠিক আছে ভাইয়া। দেখতে পাচ্ছি। ছোট্ট আয়নাখানায় দৃষ্টি রেখে কথাটা বলে আয়ুষ। প্রিয় পাশের সিটে বসে হাতের চুড়িগুলো খুলে রাখছিল। হাতটা চুলকাচ্ছে খুব খুব। নিজ কাজেই মগ্ন থেকে বলে ওঠে রসাত্মক করে, নিশ্চয় আয়ুষ ভূত দেখছে মিররে, তাই জলদি নাক মুখে জল মুছতে বলছে। তাড়াতাড়ি মুছে নে, আমার জামাইয়ের হাত অ্যাটাক হতে পারে তোর মতন ভূত দেখে। তাকিয়ে দেখ, কান্নার দাপটে মেকআপ খতম। অশ্রুসিক্ত নয়নে ঠোঁট ছড়াই শ্রেয়া। টুকটুকে গাঢ় লাল ওষ্ঠাদয়ে স্মিত হাসি অনেকখানি জায়গা লিখে নেয় নিজের নামে। এ দুটো মানুষ যে ওর জন্য আরো কত কি করবে। টিস্যুটা হাতে নিয়ে লাজুক ভঙ্গিতে আওড়ায়। ধন্যবাদ ভাইয়া। বিনিময়ে আয়ুষ অথর প্রসারিত করে, হাসি তৃপ্তির হাসি, জানালার দিক মুখ রেখে। কিন্তু তা যে প্রিয়র চোখে বাধা পড়ে অত্যন্ত সহজে। চোখে মুখে হাসি ভাসে ওর। মন ভরে প্রাণপণ দিয়ে প্রত্যাশা করে শেষ নিঃশ্বাস অবধি জীবনটা এমনই থাকুক। শোক ভালোবাসা অগোচরে বিলীন হোক এভাবেই একে অপরের জন্য। অব্যক্ত থাকুক চিরকাল কিছু কিছু সত্য, যাতে ওদের তিনজনের মধ্যকার ভালোবাসার সমাপ্তি কভু না হয়। এতিমখানার সামনে এসে গাড়িটা ব্রেক কষে আয়ুষ। শ্রেয়া জানালা দিয়ে মাথা বের করে দৃষ্টি লুকিয়ে লুকিয়ে তুর্যের তালাশ করছে। তৎপরে কানে আসে আয়ুষের জানালায় টোকার আওয়াজ। কর্ণ খাড়া করে সেদিক। আয়ুষ জানালার কাজ নামাতেই সুরসুর করে প্রবেশ করে চিরাচরিত হৃদয়ের গহীনে বাস করা একটি কণ্ঠস্বর। আমার বউ। বুকের ধুকপুকানি বেড়ে যায় শ্রেয়ার। শীতল পবন সমগ্র প্রকৃতি দখল করে রেখেছে। আয়ুষ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে, পিছনে গার্ড দিয়ে সহি সালামতে নিয়ে আসলাম ভাই, তোর অমূল্য রত্ন। শ্রেয়া কান খাড়া রেখেই সবটা শোনে। মনটা কেমন কেমন করে ওঠে। এই কথাগুলো ভালোবাসাময় তো? স্রেফ স্ত্রী বলে এত কিছু ওর মন মানতে অপারক, নারাজ। অকস্মাৎ পাশের দরজা খুলে যায়। হাত বাড়ায় কেউ একজন, ঝুঁকে সামান্য। কিঞ্চিত দেখেই শ্রেয়ার হৃদস্পন্দন নিয়ন্ত্রণ হারিয়ে বড্ড অস্বাভাবিক উথাল পাথাল ঢেউ অভ্যন্তরে। নর্মাল এটা পাতলা সাদা পাঞ্জাবি পরা তুর্যের, গলার দিকটায় একটু একটু কাজ করা, হাতের লোমস্য ঘামের অস্তিত্ব, নিয়ন বাতিতে স্পষ্টত সব কিছু। ঢোক গেলে শ্রেয়া কাপা কাপা হাতটা রাখে তুর্যের হাতের উপর। সঙ্গে সঙ্গে মুঠোয় পুরে ওকে গাড়ি থেকে বের করে নিয়ে এলো তুর্য। গাড়ির দরজাটা সশব্দে লাগিয়ে আয়ুষকে বলল, তোরা যা, আমরা আসছি কিছুক্ষণ পরই।
বিনা বাক্যে চলে যায় আয়ুষ। শ্রেয়া স্তব্ধ, নিবিড় হয়ে দাঁড়িয়ে থাকে। ওকে ল্যাম্পপোস্টের নিম্নতলে দাঁড় করায় তুর্য। বিমূঢ় দৃষ্টি নিক্ষেপ করতেই দেখে তুর্য বুকে হাত বেঁধে চেয়ে আছে নির্নিমেষ। ভাবভঙ্গি বোঝা অসম্ভব, চোখে কেবল ওর প্রতিচ্ছবি ভাসছে। পা থেকে মাথা পর্যন্ত গুনে গুনে 3 বার চক্ষু দৃষ্টি ফেলেছে। অতিরিক্ত এই চাহনি হৃদয়ে নিংড়ে দিচ্ছে ওর। তুর্য চোখের পলকে কোমর জড়িয়ে কোলে তুলে নিল। আকস্মিকতায় সহসা শিরশির করে কেঁপে ওঠে দেহ অঙ্গ প্রত্যঙ্গ। ভাঁজে ভাঁজে কম্পন আর কম্পন, তীব্র হতে তীব্রতর। তুর্য সম্মুখে দৃষ্টি রেখে বলে, আমার দুপুর বিকেল সন্ধ্যার ক্লান্তির অবসান। হতবাক হতবুদ্ধি শ্রেয়া। ওকে সাথে করে আনা গাড়িতে বসিয়ে দিল তুর্য। ড্রাইভিং সিটে এসে বসতেই একটা প্রশ্ন করে বসল সে। প্রচণ্ড সাহস খরচ হলো তাতে। এটাও কি স্বামীর অধিকারে করেছেন? তুর্য নির্লিপ্ত কণ্ঠে বলে, যদি বলি হ্যাঁ, তাতে কি স্বামীর অধিকারে একটা চুমুটুমু পাবো? আরক্ত হয়ে সিটে সেটে গেল শ্রেয়া। তুর্য ওর দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলে, আকাশের দিকে তাকাও তো। কেন? তোমাকে বউ ভেবে সুন্দর কয়েকটা বাক্য শোনাবো তাই। তুর্যের কণ্ঠে রাগের মিশ্রণ। পাল্টা প্রশ্ন করলেই তার যত রাগ। কথোপকথন শ্রেয়া দূরের ওই অম্বরে দৃষ্টি নিক্ষেপ করে। রূপালী একটা চাঁদ, আলো ঠিকরে পড়ছে ধরণীতে। চোখ ধাঁধানো রূপ তাহার। অনতি বিলম্বে শ্রেয়ার সমস্ত তনুতে শিহরণ খেলে যায়। সিটে রাখা হাতে হাত রাখে তুর্য। অপর হাতে ওকে বন্দিনী বানায় নিজের বক্ষে। কানের কাছে গাঢ় নিঃশাক্ত কণ্ঠে বলে উঠল, আকাশে একটা রূপসী, আমার বুকে একটাই শুভ্রপরী। আবেশে নিমিলিত হয় শ্রেয়ার চক্ষুদয়। শ্বাস ভারী হয়ে আসে। আবারও শুনতে পাই সেই মাদকতা মিশ্রিত কণ্ঠস্বরের বাক্য। কোনো এক বিষণ্ণ বিকেল পার করে রক্তিম আকাশ এড়িয়ে একটা চাঁদনি রাত আসবে। মুখোমুখি থাকবো আমি তুমি। নিদারুণ কম্পন হবে বক্ষস্থলের সমগ্র জুড়ে। সন্ধি হবে আরও একবার হৃদয়ে হৃদয়ে। অনুভূতিরা বেসামাল, দমিয়ে রাখা প্রণয়ের পুনর্বার জাগরণ। প্রিয়দের বাড়ির ছাদে দাঁড়িয়ে শ্রেয়া বুকে হাত রেখে স্পন্দন পরখ করছে। হৃদস্পন্দন চলছে কি তা নাকি এখনো থমকে রয়েছে। ভয়ঙ্কর পবনের খেলা চলছে সমগ্র প্রকৃতি জুড়ে। স্পর্শ করছে শাড়ির ভাঁজে ভাঁজে, উন্মুক্ত বাঁকা কোমরে। কিঞ্চিত কিঞ্চিত সমীরণ বইছে শ্রেয়ার বক্ষস্থলেও। থেমে থেমে উতাল পাতাল গর্জন হচ্ছে। চিকন ওষ্ঠ যুগলের বেশ খানিক জায়গা মৃদু তৃপ্ত হাসির দখলে। তুর্যের এত কাছে আসা, ওকে শোনানো সেই মাদকতা মেশানো বাক্যগুলো সব কিছু যেন ওর নামেই উৎসর্গ করেছে মানুষটা। বউকে এমন শোনাতে ইচ্ছে হলেই শোনাবে। অনুভূতির গভীরতা থেকে সৃষ্ট হয় যেসব শব্দাংশ, সেগুলো এমনি এমনি যাকে তাকে বলা যায় না, যার তার কাছে ব্যক্ত করা যায় না। আর প্রখরত্বও একদিনে হয় না, হতে হতে অত্যাধিক সময়ের প্রয়োজন পড়ে। খুব খুব খুব। কেউ একজন সত্যিই বলেছিল, যখন শ্রেয়া তার কথার মর্মার্থটা বুঝতে সক্ষম হবে, সেদিন কিছুক্ষণের জন্যে হলেও হৃদযন্ত্রের ক্রিয়ার ব্যাঘাত ঘটবে। এবং অক্ষরে অক্ষরে মিলে গেল তা। ছোট থেকে অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্ন দেখত শ্রেয়া। যেমন দেখত বাবা ওকে বুকের মধ্যে গুটিয়ে নিয়ে বলতেন, আমার কলিজার টুকরা শ্রেয়সী, আমার রাজকন্যা। আবার কেউ হাত বাড়িয়ে ইশারা করত কাছে আসার। জেগে জেগে দিন দুপুরেও নানা ধরনের স্বপ্নে নিমগ্ন হয়েছে। কল্পনায় এঁকেছে মুঠো ভর্তি ভালোবাসার সংলাপ এক কাল্পনিক দেশের রাজকুমারের সহিত। কিন্তু কোনো দিন বাস্তবতার চাদরে মোড়ানো হয়নি তাদের। টুকরো টুকরো হয়ে ভেঙেছে সর্বদা, কিংবা ভেঙে খণ্ডিত দ্বিখণ্ডিত হয়েছে। অতপর অন্য এক রাজকুমার নয়, তবে একজন সুদর্শন পুরুষের প্রেমে মোহিত হয় ও। না দেখেই তাহার প্রতি জন্ম নেয় বিশাল বিশাল অনুভূতি। সেই স্বপ্নও ভাঙে, বিক্ষিপ্ত হয় মন। তৎপরে সেই সুদর্শন পুরুষ নিজের অবয়ব প্রদর্শন করে, কাছে টানে, পূরণ করতে ব্যস্ত ওর ভালোবাসা পাবার স্বপ্নটা অপ্রকাশ্যে, অতি সন্তর্পণে। প্রিয় ওকে দাঁড় করিয়ে সেই যে নিচে নামলো, আসার কোনো খবরাখবর মিলছে না। প্রায় ঘন্টা তিনেক পূর্বে প্রিয়দের বাড়িতে এসে তুর্য আর ও। পথিমধ্যেই একটা কথাও বের হয়নি গম্ভীর সেই পুরুষালী কণ্ঠস্বর হতে। কিন্তু শ্রেয়ার তনু মনের তরঙ্গ একটুও কমেনি।
একটুও না। শ্বাসরুদ্ধকর ছিল মুহূর্তখানি। তোর্য কতটা অবলীলায় কণ্ঠে মাদকতা মেশালো, কতটা নেশাক্ত বাক্যদয় ওর কর্ণে ঢেলে সরে গেল নীরবে নিশ্চুপে। তখন থেকে একটা কথাও বলেনি। এখানে এসে প্রিয়র দাদি মামি সবার সঙ্গে কুশলাদি বিনিময় করে রাশিদার দেখানো রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। শ্রেয়ার সাথে সাথে যায়নি রুমে, কারণ দর্শানো হলেও একটাই দেখাতো স্পন্দনের ভার। এতই স্বাভাবিক লাগছিল স্পন্দন, যে শরীরটা বড্ড টালমাটাল করছিল। ইনিয়ে বিনিয়ে থেকে যায় প্রিয়র মামির নিকট কতক্ষণ। তারপর দেখে পাঞ্জাবি পাল্টে একটা কালো শার্ট সুঠাম দেহে জড়িয়ে তোর্য নেমে এসেছে ডান পাশের সিঁড়ি ভেঙে। আয়ুষও আসে সাথে। রাশেদা কোথাও যাবে কিনা জিজ্ঞেস করতেই জানায় দুই ভাই একটু বাহিরে যাবে। ব্যাস, তারপর আর কি, প্রস্থান ঘটায় দুজনেই। শ্রেয়ার এতে লাভই হয়েছে। আপাতত তোর্যের মুখোমুখি হতে চাইছিল না। বউ ভেবে প্রেমময় বাক্য নিবেদন করেছে, কখন না বলে বসে চলো আরও ভিন্ন ভিন্ন এক্সপেরিমেন্ট করি, যেগুলো জামাই বউ সম্পর্কিত। এমন ব্যাকা তেরা গম্ভীর ধাঁচের লোকই কেন ওর বর হতে হলো? সব কিছুকে প্রকাশ্যে হতে পারে না? ওর মতন গাধার মাথায় এত এত কথার আসল অর্থের সমাধান হবে? এত না বোঝার মধ্যে একটা বাক্য ভালোই মস্তিষ্কে ধারণ হয়েছে নিখুঁতভাবে, এবং সেটার অর্থও জেনে গেছে শ্রেয়া। পশ্চাৎ দিক থেকে কোমরে হাত পড়তেই অদূরে ফেলা দৃষ্টি সংকুচিত হয়ে আসে শ্রেয়ার। ছোট ছোট হয় চক্ষু ছোড়া। ঝটকা দিয়ে হাতটা সরিয়ে তরতর করে ঘুরে দাঁড়ায় ও। প্রিয় সশব্দে হেসে ওঠে। হাসির দাপটে দেহে ঢেউ খেলছে। চাঁদের ময়ূক ও ছাদে লাগানো বাতির ধীমে ধীমে আলোয় তার মুখশ্রীতে অজস্র মুগ্ধতার সমারোহ। কি স্নিগ্ধ মেয়েটা! শ্রেয়া বিমোহিত নেত্রে চাইতেই প্রিয় হাসি থামিয়ে ভ্রু নাচালো। দুষ্টুমি ভরপুর কণ্ঠে বলল, ভাইয়া ধরলে নিশ্চয়ই চুপসে যেতে, নিজেকে সঁপে দিতে। আমি একটু ভালোবেসে ধরলাম, কেমন ঝাড়া মাল দিই। আহা বান্ধবী এমনই, বিয়ের পর জামাইয়ের মধুমাখা আদর সব ভুলে যাই, সব। শ্রেয়ার হাসি পাচ্ছে মেয়েটার কথায় কাণ্ডে। অকস্মাৎ ছোঁয়ায় ভয়ে তাড়নায় সরিয়ে দিয়েছিল। যদি জানতো এটা প্রিয়, তাহলে কখনো এটা করতো না। সুযোগ পেয়ে ভালোই পিঞ্চ মারছে সে। শ্রেয়া ইচ্ছে করেই হা হতাশ করে, মিনমিন করে বলে, আদর? এমন আদর করে আমি শুধু বান্ধবী না, একদম দিন দুনিয়া ভুলে বসি। প্রিয় ঠিকঠাক শুনল না। দক্ষিণা বাতাসে কথা উড়িয়ে নিয়ে গেল বোধহয়। আরেকটু কাছে এসে প্রশ্ন করে, কি বললি শ্রীও? বুঝিনি তো। কিছু না, তোকে কখনো ভুলবো না, সম্ভব না। আমাকে দাঁড় করিয়ে কোথায় গিয়েছিলি? প্রিয় আঙ্গুল দিয়ে ছাদের মেঝেতে ইশারা করে। শ্রেয়ার চক্ষু গিয়ে ঠেকে সেদিকটায়। দেখে মেঝেতে ছোট্ট একটা ট্রেতে 2 কাপ চা। সঙ্গে সঙ্গে মাথায় হাত ওর। মৃদু চেঁচিয়ে ওঠে, লেট লতিফ উপাধিটা তুই এমনি এমনি পাসনি প্রিয়। চা এনে এই বাতাসে এতক্ষণ রেখে দিয়েছিস, বলতে এত দেরি কেন করলি? এখন এই ঠান্ডা শরবত তুই গিল। মুহূর্তেই ফোঁস শব্দ সৃষ্টি হয়। ভালো করলেও দোষ, কত কষ্ট করে বানিয়ে এনেছি। আজ পর্যন্ত জামাইকে 1 কাপ চা বানিয়ে খাওয়ালাম না। বয়ফ্রেন্ড থাকতে রান্না করে খাওয়াইনি। আর তুই আমার হাতের রান্না খেয়েছিস, কিন্তু কখনো প্রশংসা করিসনি। অভিশাপ দিচ্ছি, তুর্য ভাইয়ের প্রেসারে তোর এক একটা লম্বা কেশ অল্প বয়সে বুড়ি যেন হতে পারে। যতক্ষণ না এই চা নামের ঠান্ডা শরবত শ্রেয়ার কণ্ঠনালী বেয়ে পরিপাক গ্রন্থিতে পৌঁছবে, ঠিক তত সময় চলবে প্রিয়র কথা নামক অত্যাচার। তাই বিনা বাক্যে কাপ হাতে উঠিয়ে নেয় ও। ছোট ছোট চুমুক দেয় তাতে। এতটাও ঠান্ডা হয়নি। 2 বান্ধবী মিলে গেটের দিকে নয়ন তাক করে কাপে ঠোঁটের স্পর্শ মাখছে। আকস্মিক উভয়ের চক্ষে একটি দৃশ্য বিধে। তোর্য ও আয়ুষ ফিরেছে, এতে অবাকতার বিষয় নেই, কিন্তু চমকপ্রদ হলো তাদের হাতের একগাদা ব্যাগপত্র। প্রিয়র অবাক কণ্ঠস্বর, ভাইয়া আর আয়ুষ কি শপিং করার জন্য বাইরে গিয়েছিল? আমি তো জানি না। পাশ থেকে প্রত্যুত্তর করে শ্রেয়া। খেতে নিচে যাও। শ্রেয়ার মন উসখুস করছে। প্রিয় এমনভাবে বলছে যেন ওরা বাচ্চা আর নিচে ওদের জন্য গিফট নিয়ে আসা হয়েছে। তাড়াহুড়ো করে ছুটে গেলে পরে তোর্য হেয়ালি করে বলবে, কি বাচ্চা বউ গিফট এনেছি ভেবেছ?
এক চুল পরিমাণ ছাড়ও দিবে না। কিন্তু প্রিয়র সাথে সেটা শেয়ার করতে পারল না সে। যেতে হলো অগত্যা। নিচে এসে দেখে এলাহি কাণ্ড কারখানা। বাজার করে এনেছে বাড়ির 2 জামাই। এটা বলে বলে রাশেদা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। মন ভরে দোয়া করেছেন। তিনি কখনো ভাবেননি এত দায়িত্ববান হবে শ্রেয়া ও প্রিয়র জামাই। এমন করে শ্বশুর বাড়ির মানুষদের খেয়াল রাখবেন। রান্নার জন্য বিভিন্ন জাতের শাকসবজি, গরুর গোস্ত, মুরগি সব এনেছে। সবার জন্য অনেক গিফটও হাজির। শ্রেয়ার মন বলছে 2 ভাই পুরো বাজার মাথায় তুলেছে। রান্নাঘরের এক পাশে দাঁড়িয়ে সবকিছু অবলোকন করছে ও। রাশিদার মুখে তুর্যের প্রশংসায় ফোয়ারা। প্রিয়র মামি হেসে হেসে বলছেন, শ্রেয়া ভালো মনের মেয়ে, তাই হাজবেন্ড পেয়েছে লাখে একটা। এই লক্ষ্মী মেয়েটাকে আমার ঘরে তুলতে পারলাম না। তোর একটা বোন যদি থাকতো রে শ্রেয়া। এত সুন্দর কেন তুই? ভেতর বাহির দুটোই সুন্দর হওয়ার দরকার ছিল। এখন আমার আফসোস হচ্ছে কেন তোকে দেখলাম। এখন তোর মতোই একটা মেয়েকে ছেলের বউ হিসেবে পেতে ইচ্ছে করে। প্রিয় ফিসফিস করে, মামি তুর্য ভাইয়া শুনলে বলবে তার বউ কেড়ে নেওয়া হচ্ছে। ধীরে ধীরে বলল, দোয়া করে দিলাম তোমার 12 বছরের ছেলের জন্য অন্য একটা রূপবানের দেখা পাবে চলতি। মানুষ যখন পায় সবকিছু একসাথে পেয়ে যায় বোধ হয়। এই যে শ্রেয়া ভালোবাসা চেয়েছিল ছোট থেকে, এখন না চাইতেও সবার ভালোবাসা পাচ্ছে ও। ওর ইচ্ছে করছে এগুলো বাক্সবন্দি করে রাখতে। যদি কখনো দুঃখের দিন আসে বাক্স মুক্ত করে একটু একটু করে ভালোবাসা নিবেও। রাশিদা লেবুর শরবত বানালেন। কয়েকটা গ্লাস ট্রেতে তুলে নেয়, আরেকটা ধরিয়ে দেয় শ্রেয়ার হাতে। বললেন, তুর্য রুমে চলে গিয়েছে, ওর শরবতটা রুমে দিয়ে আয় মা। ক্লান্ত লাগছিল খুব, সারাদিন এতিমখানায় ছিল, এখন আবার বাজার করে এসেছে, তাড়াতাড়ি যা। শ্রেয়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ধীরে স্থির পায়ে আসে রুমের দরজা অবধি। প্রথমে হাতের সাহায্যে 1-2 শব্দ তোলে, এতেই কাজ হয়ে যায়। অন্তর হতে ভেসে আসে, কামিন। দরজা ঠেলে ঢুকে পড়ল ও। তোর্য হাতের একটা ব্যাগ সোফার উপর রাখলো। পরক্ষণেই ওর দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে, কপালে ভাঁজ। দ্রুত হেঁটে এসে এক প্রকার ছিনিয়ে নেয় শরবতের গ্লাসটা। 2 চুমুকে সবটা শেষ করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি আমার কাপড় আনলে ভালো কথা, কিন্তু শর্ট প্যান্ট আনলে না কেন? গত রাতগুলোতে আমাকে দেখেছো রাতে ঘুমানোর সময় 3/4 প্যান্ট পরে ঘুমাই, তবু আনোনি যে? শ্রেয়া হতভম্ব নির্বাক। তুর্য মিছে বলেনি। লোকটার বোধহয় আগে থেকেই ওর মতো অর্ধেক প্যান্ট পরে ঘুমানোর অভ্যেস। কিন্তু ওর কেমন লাজুক লাজুক ভাব হচ্ছিল ওইসব ধরতে। ফলস্বরূপ লম্বা লম্বা শার্ট প্যান্টি ব্যাগে ভরে নিয়ে এসেছে। এখন কি জবাব দেবে? সদুত্তর খুঁজে পাচ্ছে না। বদনে লজ্জার অন্ত নেই। তুর্য আর চোখে চেয়ে গলা ছেড়ে ফিসিল কণ্ঠে বলল, তোমার শাড়ি হতে শুরু করে ছোট বড় সাইজ সব নিজ হাতে কিনলাম, আর তুমি আমার একটা শর্ট প্যান্ট আনার কথা বলাতে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। মিসেস রেয়সী, আমার ভবিষ্যৎ ডুবিয়ে দিও না। আগে থেকে শক্ত হও, প্রস্তুতি নাও। যে কোনো সময় কিন্তু ক্রিয়াকলাপ শুরু হয়ে যেতে পারে, ওয়ার্নিং দিয়ে রাখলাম। শ্রেয়া অপ্রতিভ হলো। লজ্জা ও ভীরু ভীরু মন নিয়ে বলল, খেতে নিচে আসবেন। কথাটা বলে তড়িঘড়ি করে পালিয়ে আসে। সেখানে থাকাটাও দম বন্ধকর ছিল। মেহরিমা বাহিরে আসলেন স্বামীর খোঁজে। দৌড়ে চোখ ফেলতেই দেখে নুরুল চৌধুরী পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে মাথা নত করে রেখেছেন। আজও হয়তো ক্ষমা চাইছেন মনে মনে প্রিয় সেই নারীর নিকট শত শতবার। সেদিকে আর পা বাড়ালেন না তিনি। বুড়ো বয়সেও অন্তরে তীব্র চলন হয়। হিংসায় নয়, বরং নুরুল চৌধুরীর জীবনের প্রথম নারী হতে না পেরে। তোহাসের মা অনেক ভাগ্যবতী। মেহরিমাও কপাল গুণে এবাড়ির বউ হয়ে ছোট একটা সুন্দর বাচ্চা ছেলে পেয়ে গিয়েছিলেন। কত মায়া মমতা মিশিয়ে মা বলে ডাকতো সে। বুকের সাথে মিশিয়ে গিয়ে বলতো, নতুন মা তুমি অনেক সুন্দর, আমাকে আদর করো বেশি বেশি। সময়ের প্রেক্ষিতে তিনি বুঝলেন পৃথিবীতে সব নারীর সংসার সাজায় না, কেউ কেউ ঘরও ভাঙে। বিচ্ছেদ ঘটায় মনের। প্রতিদিন প্রতিক্ষণে তোহাসের জন্য মন পড়ে
করে ওনার। জন্মদাত্রী না হোক, মমতা মিশিয়ে বড় করেছেন তিনি তাকে। রুমে এসে কেঁদে উঠলেন। 2 সন্তানের জননী হয়েও তিনি আজ একা, মনোমালিন্য ছেলেদের সঙ্গে। মা ভালো চাই, এটা কি সন্তানেরা বোঝে না? খাবারের পর্ব শেষ করে কক্ষে পা রেখে শ্রেয়া এসেই সংশয়ে পড়ে যায় ও। তুর্য সোজা হয়ে শুয়ে আছে, মুখের উপর মোবাইলের আলো, মনোনিবেশ সম্পূর্ণ তাতেই। শ্রেয়ার দ্বিধাদ্বন্দ্বের প্রধান কারণ হলো গত রাতগুলো তুর্যের আদেশ মোতাবেক খাটেই শুয়েছে। প্রিয়দের বাড়িতেও কি তার পাশেই একই বিছানায় ঘুমাবে? এখানে তো টাকা পোষানোর প্রশ্নই ওঠে না। তবুও কি বিছানায় থাকতে দিবে, নাকি নাটকের মতন বলবে নিচে থাকো? ঠিক কত বছর চলবে লোকটার হেয়ালিপনা অভিনয়? অতীব চিন্তায় মশগুল থাকার এক পর্যায়ে খেয়ালে আসে তুর্য উঠে বসেছে। কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল, চিন্তা করতে করতে মুহূর্তের মধ্যে একটুখানি শুকিয়ে গেলে। নিশ্চয়ই আধা কেজি কমে গেছে ওজন। এদিকে এসো শ্রেয়সী। তাজ্জব হলেও গুটি গুটি পায়ে কিছুটা এগিয়ে গেল ও। আলতো নরম স্বরে বলল, আমি কোথায় বসবো স্যার? তুর্য আবারও শটান হয়ে শুয়ে পড়ে। দাঁতে দাঁত চিবিয়ে বলে, বুকে। কি? হাত ধরে হ্যাচকা টানে শ্রেয়ার নরম সরম দেহটা বিছানায় ফেলল তুর্য। ভয়ে হকচকিয়ে গেল শ্রেয়া। সহসায় ধরাস ধরাস করে কাঁপল সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ। অনুভব করল ওই গলায় শুষ্ক ওষ্ঠদয়ের গাঢ় ছোঁয়া। ক্রমশ গভীরে পরিণত হয় তা। শাড়ি ভেদ করে বলিষ্ঠ হাতের চাপ পড়ে উদরে। আনমনে অস্থিরতায় তুর্যের ঘাড়ে খামচে ধরতে নেয় ও। তখনই তুর্য কঠিন স্বরে শাসায়, একদম না। শরীরে নখ বিঁধলে আমি কিন্তু সীমা লঙ্ঘন করে ফেলবো। তুমি কি তাই চাইছো? শ্রেয়া নিমিলিত চক্ষুদয়ের পল্লব নাড়ে। তুর্য ওর জবাবের অপেক্ষা করে না। শ্রবণ নালীর সান্নিধ্যে মুখ রাখে, বলে, আমি তো বউ কোথায় থাকে সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলাম। তুমি এখন আমাকে ধৈর্যহীন করার তোড়জোড় চালাচ্ছ বউ। হুট করে পুরো কক্ষ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। কারেন্ট চলে গিয়েছে। তুর্য এটা নিয়েও কথা শোনায়। গাঢ় স্বরে বলে ওঠে, সবকিছু কেমন তোমার পক্ষ হয়ে আমাকে কিছু একটা ইশারা করছে। শ্রেয়ার রন্ধ্রে রন্ধ্রে শিহরণ, তর সইল না আর। চোখ মুখ খিচে মনের চিন্তাটা বাস্তবায়ন করেই ছাড়ল। মানসপটে বিষাদ ছুঁয়েছে, সহস্র সহস্র তাহাদের পরিমাণ। শূন্যতায় খা খা করছে অন্তকরণ। কবে আসবে বর্ষণ? জলধারার শীতল আলিঙ্গনে হিম হবে ভিতর কোন ক্ষণে? আষাঢ়ের জল আদেও কি স্পর্শ করবে ভূমিকে? প্রচণ্ড তাপদাহে তারা যে ফেটে চৌচির, কিন্তু শ্রেয়ার ন্যায় নয়। ওর শূন্য তৃষ্ণার্ত অন্তরের উত্তাপ নিভানোর কাজটা কখনো আকাশ ভেঙে নেমে আসা বৃষ্টির দ্বারা সম্ভব নয়। এই অগ্নিতেজের শীতলীকরণ হবে কেবল কেবল তুর্য নামক শ্রাবণ মাধ্যমে। মানুষটা সেই যে গত সপ্তাহে গেল, আর একটা খোঁজ খবরও নেই। এবাড়িতে তুর্যবিহীন কেটে গেল শ্রেয়ার 7টা দিন। তন্মধ্যে বেশ ঘটনা ঘটেছে। ঘটনাগুলোও শ্রেয়াকে এতটা আঘাত করেনি যতটা করেছে প্রিয় সেই পুরুষের অনুপস্থিতি। হলদে তুতিতে খোলা বারান্দায় হলুদ পাখি সেজে চেয়ারে বসে আছে শ্রেয়া। চেহারায় প্রিয়র মনে অমানিসা ও মলিন ভাব। তুর্য প্রিয়দের বাড়ি থেকে পরের দিন সকালে বিদায় নিয়ে সোজা চট্টগ্রামের উদ্দেশ্যে পাড়ি জমায়। একটা শব্দও বলে যায়নি শ্রেয়াকে যাওয়ার আগে। শুধু আয়ুষকে জানিয়েছে শ্রেয়াকে যেন বাড়িতে নিয়ে যায় সাথে। হঠাৎ সাথে নিয়ে যাওয়া সম্ভব না। শ্রেয়া তখনও গভীর ঘুমে মগ্ন ছিল। উঠে প্রিয়র কাছ থেকে এসব শুনে অত্যন্ত বিস্মিত হয়। মনে ভয় জমে। তুর্য কি তাহলে রাত্রির অর্ধভাগে ঘটে যাওয়া ঘটনার রেস ধরে অকস্মাৎ চলে গেল? কেন যে ও অমন করতে গেল? যাওয়ার পরের 2 দিন বাদে শ্রেয়া চৌধুরী বাড়িতে ফিরে আসে। ওকে দেখে মেহরিমা সকলের সামনে তেতে উঠলেন। সুযোগ পেয়ে কথা শোনালেন, কি এমন হলো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমার ছেলেকে সকাল সকাল চট্টগ্রাম চলে যেতে হলো? আগেও শান্তি দিলে না, এখনো না। কথাগুলো শুনিয়ে চলে যান তিনি। তোরজোর খালা বার কতক জিজ্ঞেস করে তার হঠাৎ চলে যাওয়ার কারণ, কিন্তু বরাবরই প্রত্যুত্তরে পরাজয় মেনে নেয় শ্রেয়া। তারপর তৎপর গুনে গুনে আরও কয়েকটা দিন কেটে গেল। অনেকবার মোবাইল হাতে নিয়েও কল দিতে গিয়ে ফিরে আসে শ্রেয়া। প্রচণ্ড দ্বিধা দ্বন্দ্বে ভুগছে ও।
এত জেদ রাগ, তাহলে রাগই কি করেছে? নয়তো কেন এতদিনে একটিবারও কল মেসেজ কিছুই করলো না? বারান্দার রেলিংয়ে শ্রেয়া মাথা ঠেকিয়ে রইল। মোবাইলটা পড়ে আছে চেয়ারের এক পাশে, চোখ দুটো অশ্রুতে টলমলো অবস্থা। তোর্যের দেহের কড়া পারফিউমের ঘ্রাণ, হেয়ালিপনা, তেরা বাঁকা শব্দ মিলে এক একটা বাক্য, গম্ভীর তেজি ভাব, সব কিছু ওকে বড্ড পোড়াচ্ছে। মনে স্পৃহা চাচ্ছে এখনই বাস ধরে ছুটে যেতে চট্টগ্রাম। আয়ুষ্য অনেকবার কল দিয়েছিল, কোনো হদিশ নেই তার। কোথায় গেল? 1 সপ্তাহ সহ্য করেছে, আর পারছে না শ্রেয়া। পাশ থেকে হাতড়ে ফোনটা হাতে নেয়। তোর্যের নাম্বারে ছোট্ট একটা বার্তা পাঠায় বহু সাহস জুগিয়ে। আসসালামু আলাইকুম স্যার। মিনিট পেরোয় কিন্তু অপর দিক হতে কোনো উত্তর মেলে না। এ যাত্রায় নিজেকে দমিয়ে রাখা কঠিন হতে কঠিনতম হয়ে পড়ে। অতি সন্তর্পণে গড়ায় জল, ভিজায় শ্বেত কপল যুগল। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে চেনা একটা স্বর ডেকে ওঠে, নতুন বধূ, নিচে চলো খাইবা। শ্রেয়া ফেরে না। এই অবাধ্য জলের সাক্ষী করতে চায় না ও কাউকে। কাঁদলে কাঁদবে, শক্তপক্ষ সেই বক্ষে মাথা এলিয়ে। তবুও কান্নাগুলোও তার নামে হোক, দেখুক সেও জানুক শ্রেয়া আজ সম্পূর্ণভাবে গাত হয়েছে তার ঘুরিয়ে পেঁচিয়ে জটিলভাবে প্রকাশ করা অনুভূতিদের সম্পর্কে। কিছু কিছু জিনিস কখনো ফিরিয়ে নেওয়া সম্ভবপর হয় না। তার মধ্যে একটা হলো মানব কণ্ঠনালী গলিয়ে উন্মুক্ত হওয়া শব্দাংশ। শতাধিক বার চাওয়া সত্ত্বেও শ্রেয়া ফিরিয়ে নিতে পারছে না। যার দরুন মিলছে বিচ্ছেদের অসুখ, সে এক নিদারুণ অসুখ। শ্রেয়ার নরম মনে অঢেলভাবে বিস্তার লাভ করছে তা। কর্ণবিবরে আবারও প্রবেশ করে রহিমার তরতরে স্বর, ও নতুন বধূ, খাইবা না? খাবো না খালা। ভাঙা ভাঙা কণ্ঠে তৎক্ষণাৎ জবাব শ্রেয়ার। রহিমা পেছন থেকে চুলে হাত বুলিয়ে বলল, মন খারাপ তোমার? কথা হয় নাই তুর্য বাবার লগে? শ্রেয়ার অভিমান বেড়ে গেল, ঠান্ডা গলায় বলল, না, লেকচারার সাহেবের সময় আছে নাকি? কাউকেই তো ফোন দিচ্ছে না। কে কইলো কাউরে দেয় না? তুমি যেদিন বাবারে পুরোপুরি চিনে যাইবা সেদিন কইবা খালা এমন একটা জামাই আমায় হোক। শ্রেয়া বিস্ময়া হত, ব্যগ্র কণ্ঠে সরব করে বলে, ফোন দিয়েছেন তিনি? রহিমা খালা যেন প্রশ্নটা উপেক্ষা করল, বলল, এখন আইও আমার লগে, মেলা রাত তৈছে, তোমারে খাওয়াইয়া আমি ঘুম দিমু। শ্রেয়া খেয়াল করেছে তুর্য যাওয়ার পর থেকে প্রিয় ও খালা ওর খেয়াল রাখছে, বিশেষ করে রহিমা খালা। এ বাড়িতে একমাত্র ওর জন্য যদি কারো অতিরিক্ত দরদ থাকে তাহলে সেটা নিঃসন্দেহে রহিমা খালাই প্রকাশ করছে। মায়ের মতন আচরণ ওনার। শ্রেয়ার বড্ড আনচান করে আজকাল মনটা মাকে দেখবার, কিন্তু সেটা তো কোনো কালেই সম্ভব না। রহিমা খালাকে দেখেই ও তৃপ্তি মেটায়। মেহরিমা ও ফাতিমা চৌধুরী হাঁটতে বসতে কথা শুনিয়ে যায় ওকে। ক্ষণে ক্ষণে উপলব্ধি করেছে ও স্বামীবিহীন শ্বশুর বাড়িটা মেয়েদের জন্য কখনো শান্তির স্থান না। মনের সন্দেহ ব্যক্ত করে প্রশ্ন করে শ্রেয়া, আপনি আমার জন্য এত চিন্তা করছেন কেন খালা? তোমার দায়িত্ব জানি কেউ একজন আমারে দিয়ে গেছে এ বাড়িতে, তার ভরসায় জায়গাটা আমি। এইটা আমার কত বড় পাওয়া তুমি বুঝবা না নতুন বধূ। সব সময় আমার জীবনটা দিয়ে হইল তোমার খেয়াল রাখমু। শ্রেয়া হত বিহবল হয়ে পড়ে। অবাক হলেও কথা বাড়ালো না। দুহাতে চোখ মুছে ওষ্ঠদয়ে হাসি মাখে, মিছে হাসি, বলে, আম্মা, বাবা, প্রিয় সবাই খেয়ে নিয়েছে? তুমি বাকি ভরসার তোমারে ডাকতাছিল। আমি কইছি তুমি পরে খাইবা, কিন্তু প্রিয় রইছে কইল তোমার লগে নাকি খাইব। আচ্ছা চলুন। শ্রেয়া আগে আগে বারান্দা ছেড়ে চলে গেল। রহিমা লম্বা নিঃশ্বাস ফেলে হাতের মোবাইলটা কানে নিয়ে বলে উঠল ফিস ফিস করে, চুপি সারে, সুস্থ হইছ নি কিছুটা? মায়াডা তোমারে ছাড়া দুঃখ পাইতাছে। অপর পাশ থেকে তাৎক্ষণিক কর্ণাধার হয়, মা কি ওকে বেশি কথা শোনাচ্ছে? মোক্ষম সময় পেয়ে রহিমা গড়গড় করে বলল, শুধু তোমার মা, আম্মাও ছাড় দিতাছে না। এখন যদি তোমার কথা শুনে তাইলে তো নতুন বধূর একদম ছাড়বো না। তোমার মার মায়া দয়া যে কই পালাইছে, আগে কত বালা ছিল। আচ্ছা, ওর খেয়াল রাখবেন।
কথাটা বলতে দেরি, তবে কলটা কাটতে বিলম্ব করেনি মানুষটা। রহিমা হতাশা মিশ্রিত নিঃশ্বাস ফেলে দ্রুত গতিতে নিচে যায়। তন্ত্রা নিয়ে গায়েব হয়েছে তুর্য। শ্রেয়ার ঘুম পায় না। নিশিথিনিতে হাঁটতে বের হলো বাগানের দিকটায়। বাড়ির সব মেহমান 1-2 দিন থেকেই চলে গিয়েছে। রুনা খালা এই কদিন ছিলেন, কিন্তু তিনিও নিজের বাড়িতে চলে গিয়েছেন। একটা মাস বাংলাদেশে কাটিয়ে আবার কানাডায় চলে যাবেন। গুড়ি গুড়ি বর্ষণ হচ্ছে, একটু একটু করে দেহ স্পর্শ করছে। এটা অত্যন্ত উপভোগ করছে শ্রেয়া। কিছু দূর হেঁটে আসতেই চক্ষে বিধে নুরুল চৌধুরী বাগানে পাতানো বেঞ্চিতে বসে আছেন মাথা নত করে। অবলীলায় ঠাউর করল সে আধা বয়স্কই মানুষটা কোনো কারণে ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছেন। ঘরে ফিরে যাওয়ার মতো পোষণ করে ও, তথাপি পাও বাড়ায়, কিন্তু সঙ্গে সঙ্গে থেমে যেতে হয়। নুরুল চৌধুরী হাসি মুখে ডাকে ওকে। শ্রেয়া আজ একটা জিনিস খেয়াল করলো, ওনার কণ্ঠে গম্ভীরতা নেই নিত্যদিনের মতন। এই মুহূর্তে উপস্থিত শুধু শুধুই বিষাদ। মাথায় ঘোমটা সমেত বেঞ্চির কাছে এসে দাঁড়ায় ও, নম্রতার সহিত বলল, জি বাবা। এত রাতে বাইরে কেন তুমি? শ্রেয়া মৌনতা পালন করলো। কি বলবে ভেবে পাচ্ছে না। নুরুল চৌধুরী নিজ থেকেই বললেন, বুড়ো শ্বশুরের পাশে একটু বসবি মা, কিছু কথা বলতে চাই তোকে। অপ্রস্তুত হলো শ্রেয়া। দূরত্ব রেখে এক কোণে বসলো। কখনো তো বাবার সান্নিধ্যে যাওয়া হয়নি, বাবার আদর কেমন হয় সেটাও ওর জানা নেই। ছোট্ট করে বলে উঠল, বলুন বাবা। শরীরের সাথে কথা হয়নি তোর, তাই না? ছেলেটা আমারও ফোন তুলছে না। যাই হোক, প্রিয়র কাছ থেকে শুনলাম সামনের সপ্তাহে তোদের পরীক্ষা, 3 দিন পর পাঠিয়ে দিবে তোদের। তখন আমাকে গিয়ে জানাস তো আমার ছেলেটা কেমন আছে। ওর মন মতন বাবা আমি হতে পারলাম না, না পারলাম পরিবারের ভালো কর্তা হতে। তোর শাশুড়ি এ কয়দিন তোকে অনেক কথা শুনিয়েছে, আমি খেয়াল করেছি। আসলে ওর দোষ নেই, আমরা সবাই পরিস্থিতির শিকার। মনে একটা ভয় থেকেই এরকম করে। তোয়াশের মতো তুর্যকেও হারিয়ে ফেলার ভয়। কিছু মনে না করলে একটা প্রশ্ন করি বাবা। খুঁতখুঁত স্বরে অনুমতি চাইল শ্রেয়া। নুরুল চৌধুরী নির্দ্বিধায় বললেন, আমি জানি তুই কি প্রশ্ন করবি। সম্পর্কে তো শ্বশুর হতে পারি, কিন্তু তুই আমার মেয়ে। তোকে প্রথম দিন থেকেই নিজের মেয়ে ভেবে আসছি আমি। বাবার জীবনে কয়েকটা কথা জানার অধিকার মেয়ে রয়েছে, আমিও আমার মেয়েকে শেয়ার করতে চাই। তোয়াশা আমার প্রথম স্ত্রী সন্তান, আমার বড় ছেলে। তোয়াশের মা মায়া ছিল আমার বান্ধবীর মেয়ে, গ্রামের মেয়ে ছিল। বড্ড পড়ালেখায় ঝোঁক ছিল মেয়েটার। তখন সবে সে ম্যাট্রিক দিয়েছে। ওর ক্লাসের সকল মেয়েদের প্রায় বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু তার মাথায় ভূত চাপে সে ইন্টার পাস করবে। ওদের গ্রামে তখন কোনো কলেজ হয়নি। আম্মা এটা শুনে তার বান্ধবীকে বুঝিয়ে মায়াকে এখানে নিয়ে আসে। এটুকু বলে শব্দ করে হেসে উঠলেন নুরুল চৌধুরী। পাঞ্জাবির হাতা দিয়ে মুখ মুছলেন। শ্রেয়া যেন ঘোরে আছে। নুরুল চৌধুরী সামনের দিকে তাকিয়েই বলে উঠলেন, অবাক হচ্ছিস? জানিস তোর মধ্যে ঠিক মায়ার স্বভাব, চুপ করে সব সহ্য করা, জবাব না দেওয়া। কথায় কথায় ও একদম এমন ছিল। তোর প্রথম শাশুড়ি থাকলে তোকে কলেজায় ঢুকিয়ে রাখতো। তুই তো ওরই প্রতিচ্ছবি মা। মায়ের চুপচাপ স্বভাবের আমি সব থেকে বেশি মুগ্ধ হয়েছিলাম। এত শান্ত মেয়ে আমি কখনো দেখিনি। ওই যে পেয়ারা গাছটা দেখছিস না, এটা ওর জন্যই লাগানো। অনেক পছন্দ ছিল ওর পেয়ারা। অবশ্য এটা আমি আগে লাগাইনি, ওর মৃত্যুর পর লাগিয়েছি, অনেক পর। তোয়াশা তখন ভার্সিটিতে পড়ে। শ্রেয়া মাথা উঁচিয়ে সদর্পে দাঁড়ানো পেয়ারা গাছটার দিকে ঘাড় বাঁকিয়ে তাকায়। বাগানের নিভু নিভু দীপ্তি ও চাঁদের রূপে বড় বড় পেয়ারা ভাসছে অক্ষিপটে। ভালোবাসা বোধ হয় এমনই হয়। প্রিয় মানুষটা নেই, অথচ তার স্মৃতি আঁকড়ে ধরে দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস বিমোচন করছে খোলা প্রকৃতিতে কেউ আড়ালে আবডালে। কি অতি দারুণ যন্ত্রণা! তাকে চাইলেও ছোঁয়া যাবে না, আঁকা যাবে না চক্ষু ক্যানভাসে, শুধুই অনুভব করা সম্ভব। ছুঁয়ে দেখা যাবে তার পছন্দের জিনিসগুলো। শ্রেয়া এক্ষুনি ঠাউর করে হৃদয় মিলে গেলে স্পর্শের প্রয়োজন পড়ে না। দূর হতে দূরে দূর প্রান্তে থেকেও অনুভব করা যায় প্রিয় ব্যক্তিকে। হৃদয়ের মিলন ব্যতীত স্বামী শ্বশুর শাশুড়ি কারোর সাথেই সুখে শান্তিতে থাকা পসিবল হয়ে ওঠে না। মনে মন মিললেই তো সুখ। আনতস্বরে রয়ে শুয়ে বলল, আমি আপনার গাছ থেকে পেয়ারা খেয়েছি বাবা, মিষ্টি ছিল খুব। নুরুল চৌধুরী ওষ্ঠদ্বয় প্রসারিত করলেন, বললেন, জানি মা, আগে কাউকে অনুমতি দিতাম না, পরে এক সময় না দিয়ে থাকতে পারলাম না। যার জন্য লাগালাম সে তো কখনো খেতে পারবে না, তার সে অন্যদেরই খাওয়ার সুযোগ
করে দিলাম। শ্রেয়ার ভারী ভালো লাগছে শ্বশুর মশাইয়ের কথাগুলো। মনের বিষাদ কমেছে এসেছে অনেকটা। আষাঢ়ে প্রকৃতিতে শ্রাবণ হাওয়া বইছে যেন। আবছা আবছা অন্ধকারের নির্মল পরিবেশে মিশে যাচ্ছে ওদের তপ্ত নিঃশ্বাস। বহুদিন কথা বলার মানুষ পায় না ও। কখনো তো কেউ আদরে ভঙ্গিতে কাছে ডাকেনি। যখন জানলো আজ কেউ ওকে নিজের কন্যার স্থান দিয়েছে, মনটা কেমন আহ্লাদী হয়ে উঠেছে। নুরুল চৌধুরীর বিষাদ মাখা বাক্যগুলো মধুর লাগছে। ছোট্ট থেকে নিশ্চুপ স্বভাবের মেয়েটা হুট করে বাবার সান্নিধ্য পেয়ে কৌতূহলের সঙ্গে অধিকার খাটায়। নরম গলায় প্রশ্ন করল শ্রেয়া, মায়া আম্মাও তোহাস ভাইয়ার ব্যাপারে আর বলবেন না বাবা? কেন বলবো না মা, আজ আমার মেয়ের কাছে মনের সব জমানো কথা বলবো। বহুদিন হলো কথা শেয়ার করার মানুষ পাই না। মনের গভীরে হতে অনুভব হলো শ্রেয়ার এ পৃথিবীতে কথা শেয়ার করার মানুষের কত অভাব। দিনের পর দিন কথার ভারে মানসিকভাবে ভেঙে পড়ছে কত শত মানব। মুখে না হোক মনে মনে একটা বিশ্বস্ত মানুষ খুঁজে বেড়ায় তারা, কিন্তু মেলে না। কেউ বোঝে না, বুঝতে বুঝতে বড্ড বিলম্ব করে ফেলে। যেদিন থেকে বোঝার বয়স হলো, সকাল সন্ধ্যা অভ্যাস হয়ে উঠেছিল নিয়ম করে হাঁটার। প্রায় একা হাঁটতাম। তারপর আমার পথের সঙ্গে হয় মায়া। মেয়েটা কিছু বলতো না, চুপি চুপি পা ফেলতো আমার সাথে। এই শহরে যখন নতুন আসে প্রায় কাঁদতো, বলতো আমার ভয় লাগে নুরুল ভাই, কিছু চিনি না, খারাপ লাগে। আমার স্বভাব পুরোটাই বাজেয়াপ্ত করেছে তুর্য। বলতে পারিস আমি একদম ওর মতন ছিলাম। মেয়েদের অতিরিক্ত ফ্যাস ফ্যাস, অহেতুক কান্না, সকল পরিস্থিতিতে নিজেকে দুর্বল দেখানো অপছন্দ ছিল আমার। আর স্বার্থপর মেয়েদের ঘৃণা দৃষ্টিতে দেখতাম। প্রথম মায়ের এসব আমার বিরক্ত লাগতো। কতবার যে মেরেছি মেয়েটাকে, বারবার বলতাম দুর্বল মেয়েদের আমার পছন্দ না। কিন্তু ও ছিল নাছড় বান্দা, চলে গেল। কিন্তু আফসোস, ওকে শেষমেশ স্ট্রং হতে দেখলাম না। এতটাই দুর্বল ছিল, অল্পতেই ছেড়ে যায় আমাদের। তুয়াসকে জন্ম দিতেই মৃত্যু হয় ওর। তবে একদিক থেকেও ও জিতে গিয়েছে জানিস। নিজের নীরব স্বভাবের হারিয়ে গেছে আমাকে। তুই কখনো দু বেগুনি করেছিস? মায়া করতো, ভীষণ ভালো লাগতো ওকে। তুয়াসকে রেখে চলে যায় মায়া। কত হাত জোর করে ওর বাবা মাকে মানিয়ে আমার বউ করে ঘরে তুলেছিলাম। মন শুধু বলতো মায়া থাকবে না, কিন্তু ওর মায়া শেষ নিঃশ্বাস অব্দিও কাটবে না। হলো তাই, এখনো কাটেনি। তুয়াসের মামা বলিতে এবং মায়ের ইমোশনাল ব্ল্যাকমেলের চৌধুরী বাড়িতে আনি মেহেরিমাকে। মেহেরিমা মনের দিক থেকে খারাপ না, খারাপ হলে সৎ মা হয়েও বুকে আগলে নিত না তুয়াসকে। নিজের সকল সুখ ত্যাগ করে সারাক্ষণ আমাকে জিজ্ঞেস করত, তুয়াস কিসে খুশি হবে, কি করলে হাসবে। নিজের সন্তান গর্ভে নিয়েও জীবন বাজি রেখে তুয়াসের প্রাণ রক্ষা করেছে। তুর্য তখন ওর গর্ভে 9 মাসের গর্ভবতী হয়ে বাড়িতে কেউ না থাকায় তুয়াসকে কোলে নিয়ে সিঁড়িতে মুখ থুপড়ে পড়ে যায় মেহেরিমা। ছেলেটার পেট ব্যথা করছিল, কোনো ক্রমেই কমছিল না। আমাকে ফোন দেয় অনেকবার। আমার প্রতীক্ষায় না থেকে মেহেরিমা নিজেই ওকে ডাক্তারের কাছে ছুট লাগায়, কিন্তু যেতে আর পারে না। উল্টে নিজের প্রাণ খোয়াতে বসে। তুই বল মা, যেই মেয়ে সতীনের ছেলেকে নিজের গর্ভের সন্তানের চেয়ে অতি আদর যত্ন বড় করেছে, সে কখনো ওই সন্তানের খারাপ চাইতে পারে? কখনো সতীনের ছেলে ভেবে অন্যায় অবিচার করতে পারে? নুরুল চৌধুরীর কাতর কণ্ঠস্বরে রোদনের ছাপ বিশদ। শ্রেয়া নির্বাক স্থবির। ও কি ভেবেছিল মেহেরিমাকে? প্রকৃতপক্ষে সেই নারী কেমন বের হলো? ওনার মনটা হয়তো একদিনে কঠোর হয়নি, নিশ্চয়ই কারণ রয়েছে। তোর মতো এতিম একটা মেয়েকে ভালোবেসে গোপনে বিয়ে করে তোয়াস। মেয়েটার নাম আরিয়ানা। ওর গোপনে বিয়ে করার বিষয়টা আমাদের সবাইকে কষ্ট দেয়। কারণ জিজ্ঞেস করলে জানাই, এতিম বলে যদি পরিবার না মেনে নেয় তাই। যাক, মেয়েটাকে সম্মান দিয়ে ও চাচার বাড়ি থেকে নিয়ে আসি। প্রথম কয়দিন সবকিছু ভালো করলেও হঠাৎ খেয়াল করলাম মেহেরিমা প্রায় মনমরা হয়ে বসে থাকে। জিজ্ঞাসা করলেও উত্তর দেয় না। আমি তো সারাদিন বাড়িতে থাকি না, তুয়াসও আমার সাথে অফিসে থাকে। তুর্য আয়ুষও সারাদিন বন্ধুদের সাথে ঘুরে ফিরে আড্ডা দেয়। ইচ্ছা হলে বিজনেসে একটু একটু মনোযোগী আর কি। দিনে দিনে বুঝতে পারলাম সংসারে কিছু একটা নিয়ে অশান্তি হচ্ছে। তুয়াসও মেহেরিমার সঙ্গে ঠিকঠাক কথা বলে না, এড়িয়ে চলে। যে ছেলে মায়ের হাতে খাওয়ার পাগল ছিল তাকেই দেখি এবার সকালে নাস্তার টেবিলে মেহেরিমার বানানো খাবার স্পর্শ পর্যন্ত করলো না। মা ও ছেলে এক অপরকে না দেখে থাকতে পারতো না। অথচ বিয়ের কয়েকদিনের মাথায় এমন মনোমালিন্য সন্দেহ লাগে আমার। পরে মায়ের কাছ থেকে জানি আরিয়ানা নাকি সারাক্ষণ বলে ওর আপন শাশুড়ি নেই, বলে মেহেরিমা ওকে ভালো চোখে দেখে না, এতিম বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, খাবার খেলে নাকি খোঁটা দেয়, ওকে ঠিক মতন
ভার্সিটিতে যেতে দেয় না, এগুলো বলে তোয়াসের কাছে। এই নিয়ে আমারও তুর্যর অনুপস্থিতিতে তোয়াসকে মেহেরিমার সঙ্গে ঝামেলা করে। মায়ের চেয়ে অতিরিক্ত বিশ্বাস করে বসে বউকে। একটা ছেলের নিজের মা এবং স্ত্রী দুজনের প্রতি সম্মান দায়িত্ব পালন করা উচিত। তাই বলে বিনা সত্য জেনেও কার প্রতিত্ব বা কষ্ট দেওয়া ঠিক না। আরিয়ানা এসেছে মাত্র কয়েকদিন, কিন্তু মেহেরিমাকে আমি বছর খানিক ধরে দেখছি। যাকে এতিম সহজ সরল ভেবে একটা সংসারের দায়িত্ব দিতে চেয়েছিলাম, সেই মেয়ে তছনছ করে দিল সব কিছু। মা ও ছেলের মাঝে রক্ত অপমান পরের পার্থক্য টেনে আনে। মেয়েটার রূপ সুন্দর ঠিকই, কিন্তু তোমার মতো সুন্দর মনে হয়নি। ভাবো তো, ছোট ছেলেকে সব দিয়ে দিব, বড় ছেলেকে সম্পত্তি কম দিব, প্রত্যেক ঘরে যা হয় আর কি। আমাকে একবার বললেই হতো, কিন্তু না বলে আমার পরিবারে ভাঙন ধরায়, মা ছেলের বিচ্ছেদ ঘটায়। এভাবে চলতে চলতে ওদের বিয়ের 3 মাসের মাথায় একটা বড় সড়ো কাণ্ড ঘটে যায়। আরিয়ানা মিসক্যারেজ হয়, দোষে পড়ে মেহেরিমার ওপর। আরিয়ানা নাকি তোয়াসকে জানায় মেহেরিমা খাবারে কিছু মিশিয়ে দিয়েছে, খাওয়ার পরে এমন হয়েছে। সেদিন বাড়িতে তুর্য সহ সকলে থাকায় একটা হুলুস্থুলুস কাণ্ড বেঁধে যায়। আরিয়ানাকে হসপিটাল থেকে নিয়ে এসেই চিল্লাচিল্লি শুরু করে তোয়াস। মেহেরিমাকে বলার সুযোগ না দিয়ে ঘৃণা চোখে তাকিয়ে বলে, সতীনের ছেলে বলে এমন করলে? নিজের ছেলের বউ হলে পারতেন। তুর্যর বউয়ের সাথে এমন করবেন আপনি? বাচ্চা মেরে ফেললেই নিজের অংশ ছেড়ে দেব ভাববেন না। কেন মারলেন আপনি আমাদের বাচ্চাটাকে? নিকৃষ্ট মহিলা, বাচ্চাও সম্পত্তির ভাগ পেয়ে যাবে, তাই সহ্য হতো না আপনার? আমি পেপার পড়া বন্ধ করে রুম থেকে এসে গম্ভীর স্বরে ডাকি কেবল তোহাসকে। ও সাথে সাথে আমাকে এমন একটা কথা বলে, তখনই আমার হৃৎপিণ্ডটা দুভাগে ভাগ হয়ে যায়। মা, ভুলে যায় আমি সকল সুখ। ব্যথায় জর্জরিত হয়ে পড়ে আমার শরীরটা। কানে বাজাওয়ার কথাগুলো। আপনিও যোগ আছেন এই মহিলার সাথে, নয় এত শাসন করেন কিভাবে তিনি এই বাড়িতে? বুঝিয়ে দিলেন বাবা দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয় বউয়ের গোলাম হয়ে যায়। প্রথম বউয়ের সন্তানের কথা মাথায় থাকে না, দ্বিতীয় নারীর মেহে পড়ে। ওর সেই বিষাক্ত বাক্যগুলো শুনে আমি কিছু না বললেও তুর্য সহ্য করতে পারে না। যে ভাইকে সম্মান করে এসেছে সবসময়, রাগের কষ্টে তার কলা চেপে ধরে। গর্জে উঠে ছেলেটা, কিন্তু তোয়াস ওকেও দুমড়ে মুচড়ে দেয়, বলে, তুইও মিসেস মেহেরিমার মতো। আমাকে আরিয়ান জানিয়েছে বাসায় একা পেলে ওকে কিভাবে রাগ দেখাতি, এতিম বলে অবজ্ঞা করতি। নিজের বউয়ের প্রাণ রক্ষা করতে হলে তোর সাথে আর থাকা যাবে না, তাই বলে ভাবিস না আমার ভাগ সবটা একা ভোগ করবি। ব্যাস চলে গেল তোহাস। আমি ওকে আটকানোনি, মেহেরিমা চেষ্টা করেছে। তুর্য একটাই ক্ষোভ আমার প্রতি, কেন আমায় ওকে আটকালাম না? ওর মতো সন্তান ভুল করলে বাবা মা কেন দূরে ঠেলে দিল? নুরুল চৌধুরী কি তাহলে পারফেক্ট বাবা হতে পারেননি? এত ইগো। কিন্তু আমি ওকে বুঝাতে পারিনি কিভাবে ভেঙেছে তোহাস আমাকে। কখনো আর ওদের অশান্তির কারণ হতে চাই না। আড়ালে খোঁজ রেখেছি, তুর্য প্রকাশ্যে রাখে। আমি বুঝি ওকে। সে চাইছে তোহাসের মন থেকে মেহেরিমার প্রতি ঘৃণা দূর করতে, বোঝাতে এই পরিবারের কখনো ওর খারাপ চায়নি। সৎ হলেও সে সবার খারাপ না, তাই না? আবার গম্ভীর বদমেজাজি রকচাটা ছেলেটার ধৈর্য ধরে এই নীরব প্রচেষ্টা বারবার মুগ্ধ করে আমাকে। এককালে কত মারপিট করত, কত কটু কথা তুর্য নিতে পারে না। দিন দুয়েক না কাটতেই বিচার আসতো আমার কাছে, অথচ বড় ভাই কষ্ট দিল মুখ ফেরাতে পারেনি। সংসার সুখের পরিপূর্ণ হতে পারে না, সব মানুষ এক মনের হতে পারে না, কারো কারো ভিতরে রূপের এতটা হিংসা মিশ্রণ। মেহেরিমা তোর প্রতি প্রথমবার পালিয়ে যাওয়ার জন্য ক্রুদ্ধ, ওর ভয় তুই আরিয়ানের ন্যায়। তবে বিশ্বাসে সেও বুঝে যাবে তোর মনটা, কষ্ট পাস না।